বছরে জঙ্গি হামলায় সারা দেশে ৪৪ জন নিহত, মাত্র ৪ মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করেই ২০১৩ সালে সোনালী ব্যাংকের $২.৫ লাখ চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যাংকের বরাতে জানানো রয়টার্স, তুরস্কে পাচার হওয়া ওই অর্থ উদ্ধার সম্ভব হয়নি। পাবনায় নির্বাচনী সহিংসতায় গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ ২ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস। দেশে ক্রমাগত বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত ৬ বছরে মৃত্যুর সংখ্যা প্রায় ৬০,০০০। পারিবারিক আর সামাজিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং রাজশাহী বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। যোগান বেশি হয় দাম কম বলছেন ব্যবসায়ীরা, কম দামে দারুণ খুশি ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। গেল ১.৫ বছর ধরে দেশে বেড়ে চলেছে জঙ্গি হামলা ও হত্যার ঘটনা। পুলিশ মহাপরিদর্শকের দাবি, বেশিরভাগ ঘটনার আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। কিন্তু ঘটনা বিশ্লেষণে দেখা যায় মাত্র ৪টি হত্যাকাণ্ডের চার্জশিট দিতে পেরেছে পুলিশ। অপরাধ বিজ্ঞানীদের মতে, তদন্ত সঠিক না হওয়ার কারণেই আসামি গ্রেফতারের পরও চার্জশিট দিতে দেরি হচ্ছে। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে না পারলে অনাস্থা তৈরি হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৩টি হামলার ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে হিন্দু মঠের পুরোহিত, বাউল সাধক, মাজারের খাদেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র, ধর্মান্তরিত খ্রিস্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী ও পীর, দর্জি, সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক, নাট্যকর্মী এবং চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সব মিলিয়ে গেল ১৬ মাসে ৪২টি হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আইএস ২৬টির এবং আনসার আল ইসলাম ৮টির দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এর মধ্যে ৩৪টির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৪৯ জন। কিন্তু গত বছর সংঘটিত ৪টি মামলার চার্জশিট দিতে পারলেও চলতি বছরের হত্যাকাণ্ডগুলোর একটিরও চার্জশিট জমা পড়েনি এখনো। চার্জশিট প্রস্তুত করতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে, যে ওরা স্বীকার করছে, কিন্তু ওদের স্বীকারোক্তি যেটা আদালতে দেওয়া হয়েছে এটার সাথে করবর্ষণ করে অন্যান্য বিষয়গুলি যোগসূত্র করতে হবে। কাজে এগুলির জন্য সময় নিয়েছে। পূর্ণাঙ্গ একটি যাতে ত্রুটিহীন অভিযোগপত্র দাখিল করা যায় সেজন্য সময় নিচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, জনমনে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু সুরাহা প্রয়োজন, আর এজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা নিরাপত্তা দেওয়া, আসামিদের খুঁজে বের করা। এটার ব্যাপারে আমরা সংসদীয় কমিটি অত্যন্ত শক্তভাবেই বলেছি যে আমরা এর একটা ব্যবস্থা চাই, যেমন করি হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্তটা করেন সেই তদন্তটা অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে হয় না, সেটা ত্রুটিপূর্ণ হয়। তাহলে পরে আপনি ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? তবে এসব হত্যাকাণ্ড ও নাশকতার জন্য শুধু ধর্মীয় উগ্রবাদীদের দোষারোপ না করে রাজনৈতিক ও সামাজিকভাবেও সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন তারা। সাময়িক কিছু ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ২০১৩ সালে সুইফটের নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে সোনালী ব্যাংকের $2,50,000 অর্থ চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে রয়টার্স। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরও জানায়, তুরস্কে পাচার হওয়া এ অর্থ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের বরাতে রয়টার্স জানায়, হ্যাকাররা ব্যাংকের কম্পিউটারে কি লগার সফটওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড হাতিয়ে নেয়। পরে সুইফটের মাধ্যমে তারা অন্য একটি দেশে ডলার স্থানান্তর করে। পরবর্তীতে চুরি যাওয়া অর্থ তুরস্কে পাচার করা হয়েছে জানা গেলেও তা ফেরত পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে অর্থ চুরির ওই ঘটনার পর ২ জনকে গ্রেফতার করা হলেও পরে তাদের ছেড়ে দেয় বাংলাদেশ পুলিশ। এবছর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার পর নতুন করে সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে নেমেছে তারা।
বাংলাদেশে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিএনপি জামাতের করা অভিযোগের কোনো আইনগত ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউটর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তিনি কথা জানান। এছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রী জাপান সফর বিষয়ে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল দেশে মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার সঙ্গে জড়িত সরকার। এ বিষয়ে বছর দুয়েক আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। তবে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ট্রাইব্যুনালটির প্রসিকিউটর জানিয়েছেন এই ধরনের অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাননি তারা। অভিযোগগুলো সম্পর্কে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন যে এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে জামাত, বিএনপি এবং তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ এবং বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রায় কার্যকরের পর ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তুরস্ক, ডেকে পাঠায় দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকেও। তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি তাতে দুদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তারা যে বিবৃতি দিয়েছে তো এখন সেটা তারা দিয়েছে, তো কি করব, কিন্তু স্বাভাবিক যে সম্পর্ক সেটা চলমান রয়েছে। কোনো সম্পর্কের মধ্যে কোনো চিড় ধরেনি, কোনো অসুবিধা হয়নি। ব্রিফিং এ জানানো হয় গ্রুপ অফ 7 এর বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বৃহস্পতিবার দেশটিতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিশ্বে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও আমন্ত্রিত হিসেবে অংশ নেবেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিমানের নিরাপত্তা ইস্যুতে 7টি দেশের সঙ্গে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান ও কূটনীতিকরা। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক ও বেসামরিক বিমান চলাচল সচিব এস.এম. গোলাম ফারুক। গতকাল বিকেল 4:30টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সময় সংবাদে আরো থাকছে, 2 কিশোরীর ব্যক্তিগত দৃশ্য ধারণের মামলার কোনো অগ্রগতি নেই, উদ্ধার হয়নি ভিডিও চিত্রটিও। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাবনায় প্রচার প্রচারণার সঙ্গে বাড়ছে উত্তাপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা। গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট তারা। এম এ আসাদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরতে হলো পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মুন্সি সমর্থক আবুল কালামকে। স্বজনদের অভিযোগ 24 মে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন কালাম। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সে হামলায় আহত হন আরো বেশ কজন। এর আগে একই কায়দায় 22 মে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকেও হত্যা করা হয়। জেলার অন্যান্য ইউনিয়নেও প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ততই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সরাসরি আসে 10 সালারে এই কথা কয়ার সাথে গুলি করছে। 20-50 জন লোক আসে এখানে আমার অফিসে ভাঙচুর করেছে, ভাঙচুর করে মারধর করেছে। যে অবস্থা আমরা দেখছি তাতে অনেক জনগণই ভোট কেন্দ্রে যেতেই পারবে না।
তবে পুলিশ বলছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করার তাই আমরা করছি। বাই দিস টাইম দু এক জায়গায় অস্থায়ী ক্যাম্প দেওয়া হয়েছে এই নির্বাচনী সহিংসতা কমানোর জন্য। 28 মে পঞ্চম ধাপে জেলার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার 16টি ইউনিয়নে এবং চৌঠা জুন ষষ্ঠ ধাপে সদর ও চাটমোহর উপজেলার 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, পাবনা। মুন্সিগঞ্জে পঞ্চম দফায় ইউপি নির্বাচনকে সামনে রেখে দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সদরের মোল্লাকান্দিতে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারি ও স্বতন্ত্র প্রার্থী মহসিনা হকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত 10 জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফেনী ও সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার খবর থাকছে সংবাদের পরের অংশে। দেশে ক্রমাগতভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 6 বছরে দেশে 59,760টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আত্মহত্যায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম, যা 2011 সালে ছিল 38তম। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা প্রতিরোধে পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিকভাবে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। এসএসসিতে পাশ না করায় বরিশালের শিক্ষার্থীর আত্মহত্যা কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মডেল সাবিরার আত্মহত্যা, এমন অসংখ্য আত্মহত্যার সংবাদ প্রায় প্রতিদিনই আমরা গণমাধ্যমে দেখতে পাই। আর বছর শেষে এই তথ্যের পরিসংখ্যান আরো ভয়াবহ হয়ে দাঁড়ায়। এক পরিসংখ্যানে দেখা গেছে 2014 সালে সারা দেশে আত্মহত্যা করেছে 12,000 জন। সেখানে 2015 সালে সেই সংখ্যা দাঁড়ায় 14,000-এ। আর 2016 সালের প্রথম মাসেই এই সংখ্যা 2,500 ছাড়ায়। এর মধ্যে তরুণ ও কিশোর বয়সীদের এই প্রবণতা সবচেয়ে বেশি। তো আমরা দেখছি ইদানিংকালে কিশোর কিশোরীদের মধ্যে বা অল্প বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং প্রকরণ পরিবর্তিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি হিসাব মতে বাংলাদেশের প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 7.8 জন মানুষ প্রতি বছর আত্মহত্যা করে থাকে। মানুষের সামাজিক ও ব্যক্তিগত বিচ্ছিন্নতার জন্য এই ধরনের প্রবণতা বাড়ছে বলে অভিমত মনোবিশেষজ্ঞের। একটা সময় ছিল যখন আমাদের সোসাইটিতে সাপোর্ট সিস্টেমগুলো অ্যাভেলেবল ছিল, একটা মানুষ বিপদে পড়লে আশেপাশে কারোর সাথে কথা বলতে পারতো। এখন তো সেটা নাই। যখন কষ্টের ঘটনাগুলো ঘটে তখন কষ্টগুলো মনের মধ্যে জমাট বাড়তে থাকে এবং রিলিজ হয় না। এক ধরনের হেল্পলেসনেস, হোপলেসনেস কাজ করে। এই ক্ষেত্রে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি আদর্শ সমাজ গড়ে তোলার উপর জোর দেন সমাজবিজ্ঞানীরা। রাষ্ট্রের মধ্যে আইনের শাসন তৈরি হতে হবে, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। জবাবদিহিতা যদি থাকে তাইলে পরে আমরা তখন দেখতে পাই যে এক ধরনের আদর্শ তৈরি হয়। এই আদর্শ একটা রোল মডেল তৈরি করে, পরিবারের মধ্যে শান্তি তখন তৈরি করে এবং সুবিচার যখন আমি পাই তখন আমি মনে করি যে আমার বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউন্সিলিং এর ব্যবস্থা রাখলে এই প্রবণতা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তখন আমি মনে করি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলবর্তী 8টি ইউনিয়নের অন্তত 50,000 মানুষ। প্রতিদিন দুবার করে জোয়ারের পানি ঢুকে পড়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। সাগরের পানিতে ডুবে আছে লবণের মাঠ, মাছের ঘের এবং ফসলি জমি। সে সাথে টিউবওয়েলের নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। বাঁশখালী উপকূল ঘুরে এসে সাকাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় রোয়ানুর পর দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চিত্র, চারিদিকে ধ্বংসস্তূপ। সাগরের নোনা পানিতে ডুবে আছে বসতবাড়ি, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘের। দুর্গত এলাকায় যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়ার প্রয়োজন দেওয়া হচ্ছে একেবারে নগণ্য। উপজেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত এখানে ত্রাণ সহায়তা বাবদ দেওয়া হয়েছে 2 লাখ টাকা এবং 50 মেট্রিক টন চাল। কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। কি যে কষ্ট পাচ্ছি আমরা, এটা আমরা
বাসায় প্রকাশ করার জ্ঞান নেই। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে খাবার পানি নিয়ে। এমনিতে প্রত্যন্ত এলাকা হয়, তেমন কোনো টিউবওয়েল ছিল না। অল্প যে কটা ছিল ঘূর্ণিঝড়ে তাও নষ্ট হয়ে গেছে। নাই তেমন টিউবওয়েলের কোনো ব্যবস্থা, দূরবর্তী থেকে পানি এনে আমাদেরকে এটা চলাফেরা করতে হয়। আমরা খাদ্যের চাইয়ে পানিতে বেশি কষ্টতে আছি। অপরদিকে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটছে উপকূলের বাসিন্দাদের। বেড়িবাঁধ ভেঙে গেছে, এর লাগে মানুষ খুব আতঙ্কিত। কবে আবার পানি ঢুকে, এখনো তো পানি ঢুকতেছে। জনগণ ঘর বাড়িতে আসতে পারতেছে না, দিনে এখানে তাকে জোয়ার আসার সাথে সাথে মানুষ অন্যদিকে চলে যায়। নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোনো আশার কথা শোনাতে পারছেন না উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন ত্রাণ সামগ্রী তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সরকারের কাছে দুর্গতদের তালিকা পাঠিয়েছি। আমরা আশা করছি সরকার অতি দ্রুত ব্যবস্থা নেবেন। গত 21 মে চট্টগ্রাম উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় রুয়ানুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলা। এখানে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। বাঁশখালীর বাসিন্দাদের কাছে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম এই বঙ্গোপসাগর। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি অবলীলে প্রবেশ করছে এই লোকালয়ে। বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিচ্ছে নোনা পানিতে। এখানে খাবার পানি যেমন সংকট রয়েছে, তেমনি সংকট রয়েছে শুষ্ক খাবারের। এত সংকটের মাঝেও বেঁচে আছে এখানকার হাজারো বাসিন্দা। বঙ্গোপসাগরে বাঁশখালী উপকূলবর্তী এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে এইচএসসিতে অনলাইন ভর্তি কার্যক্রম। এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজারে আছেন আমাদের রিপোর্টার কমল দে। ভর্তি কার্যক্রমের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, উত্তীর্ণরা যে আজ কলেজ ভর্তি হওয়ার জন্য মূলত অনলাইনে ভর্তির ফর্ম পূরণ আজ থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখন থেকে ঠিক 10 মিনিট আগে সকাল 10টায় শুরু হয়েছে এই ফর্ম ফিল আপ। মূলত একজন শিক্ষার্থী তার মেধা বা পছন্দ অনুসারে অনলাইনের মাধ্যমে 10টি কলেজে তারা ফর্ম ফিল আপ করবে এবং মোবাইল SMS এর মাধ্যমে আর বাকি 10টি অর্থাৎ 20টি কলেজে সে তার পছন্দনীয় হিসেবে পছন্দ করতে বা বাছাই করতে পারবে। বিশেষ করে বলা হচ্ছে যে গত বছর থেকে মূলত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং এই বছর হচ্ছে দ্বিতীয় বছর। তবে আমরা দেখেছি গত বছর কিছুটা ত্রুটি ছিল, কিন্তু এবছর চেষ্টা করা হয়েছে সেই ত্রুটি সংশোধন করে পুনরায় আবারও যাতে তারা নতুন করে আবার কলেজে ভর্তি হতে পারে এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বলা হচ্ছে মূলত এই ফর্ম প্রক্রিয়াটা বলি, প্রক্রিয়াটা হচ্ছে প্রথমত যে 150 টাকার বিনিময়ে অর্থাৎ টেলিটকের মাধ্যমে 150 টাকা দিয়ে তারা প্রথম জমা রাখবে, এরপর সেখান থেকে টাকাটি কেটে নেবে এবং অনলাইনে মোট যে 10টি কলেজ তার পছন্দ নিয়ে বাছাই করতে পারবে এবং অনলাইন এবং SMS এর মাধ্যমে আর 10টি। সকালে শুরু হয়েছে সকাল 10টায় এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী আরো কয়েকদিন। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 16 তারিখ অর্থাৎ যে 16ই জুন এই পরীক্ষার ফলাফলটি দেওয়া হবে। শিক্ষা বোর্ডের যে পরীক্ষা তার ফলাফলটি দেওয়া হবে। এক্ষেত্রে একটা বিষয় যে বলা হচ্ছে যে সারা বাংলাদেশে যে পরিমাণ শিক্ষার্থী পাশ করেছে এবং GPA পেয়েছে, কিন্তু তার মধ্যে তারা পছন্দের কলেজ পেতে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে। তারপরেও কলেজ কর্তৃপক্ষরা বলছে প্রতিটি কলেজে মোট একটা 600 পর্যন্ত তারা ফর্ম ফিল আপ নিতে পারবে। তারা 600 পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর বাইরে কিন্তু তারা পারবে না। গতবার যেমন একটি ত্রুটি ছিল যে একজনের ফর্ম আরেকজন পূরণ করে নিয়েছে, এবার কিন্তু তা করা যাবে না বলে এটা অনলাইনে কিন্তু বারবার বলা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে সম্ভব হবে না যদি 600-এর বেশি ফর্ম পূরণ করা। আমরা দেখেছি সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু বিশেষ করে চকবাজারে যে শিক্ষা এলাকা রয়েছে এই এলাকার মধ্যে আমরা দেখেছি এখানে এসে তারা ভর্তির জন্য লাইনে অপেক্ষা করছে। বিশেষ করে কিছুটা ধীরগতি হওয়ার কারণে কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো আপনি তো ফর্ম পূরণ করতে আসছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? যে 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন অনেকক্ষণ স্লো কাজ চলতেছে, তো কাজ খুবই ধীরগতি। একটু ফাস্ট হলে সুবিধা হতো আর কি, তাড়াতাড়ি করা যেত। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম যে শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন যে তারা ধীরগতির হওয়ার কারণে কিছু সময়। আমি আরেকজন শিক্ষার্থীর সামনে আসি যে শিক্ষার্থী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কি ফর্ম ফিল আপ করতে পেরেছেন কিনা? না, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। কি আপনার প্রথম পছন্দ কোন কলেজ থাকবে এবং আপনি কি মনে করেন যে অনলাইনে ফর্ম পূরণটাকে? প্রথম পছন্দ চিটাং কলেজ, আর অনলাইনে ফর্ম পূরণটা ভালো, কারণ অন্য টাইমে ফর্ম নিতে অনেকক্ষণ ওয়েট করতে হতো, এখানে ফর্ম ফিল আপ করে দিলেই হয়ে যায়, এটা ভালো। আমরা আরেকজন শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করবো যে শিক্ষার্থীরা রয়েছেন, আপনি কোন কলেজে প্রথম ভর্তি হতে চান এবং আপনার পছন্দ কি থাকবে? আমার পছন্দ সবসময় বরাবরই থাকবে চিটাং কলেজ সবসময়, এবং দ্বিতীয় চয়েস থাকবে হাজী মোহাম্মদ মহসিন কলেজ।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন তারা প্রায় অন্তত 2 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন এখানে ভর্তি ফর্ম ফিল আপের জন্য, কিন্তু এখনো তারা ধীরগতির কারণে ফর্ম পূরণ করতে পারেন। চিটাগংয়ে জানেন প্রায় এবার 90,000-এর বেশি শিক্ষার্থী পাশ করেছে এবং এখানে পছন্দনীয় কলেজ কিন্তু 20টি, যে কারণে একটু হুড়ুহুড়ির পরিমাণটা একটু বেশি। তো সাথীরা, আমার কাছে এখন পর্যন্ত এ ছিল কলেজ ভর্তি পরীক্ষা যে অনলাইনে শুরু হয়েছে তার সর্বশেষ। সারা দেশে এইচএসসি পরীক্ষার অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং চট্টগ্রাম থেকে সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি বৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তবে তার সাক্ষ্যে ও তথ্য প্রমাণে বিচার করবে বিচারিক আদালত। বেগম জিয়ার আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আগামী 12 জুন এই মামলায় বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়া সহ 11 আসামির হাজিরার দিন ধার্য রয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কাজে ঠিকাদার নিয়োগে অনিয়মের কারণে রাষ্ট্রের 158 কোটি 75 লাখ টাকা ক্ষতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে 2008 সালে মামলাটি করে দুদক। ওই বছর বেগম জিয়া মামলা বাতিল চেয়ে আবেদন করলে বিচার কাজ স্থগিত করেন উচ্চ আদালত। গত বছর এই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বুধবার যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। রায়ে বলা হয়েছে, এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে, যা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিবেচনা করবে বিচারিক আদালত। পাবলিক মানি এক্সচেকার থেকে যেটা রাষ্ট্রীয় ক্ষতি তার প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে এবং ম্যানসিয়া আছে কি নাই, উনি বিং এ পাবলিক সার্ভেন্ট, উনি যে রিটেন্ডারের যে প্রপোজাল ছিল সেটা এগ্রি না করে উনি যে সরাসরি দিয়ে দিল, কাজে এখানে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। তবে এই সত্যতার কতটুকু ভিত্তি সেটা বিচারিক আদালত মৌখিক ও দালিলিক সাক্ষীর মাধ্যমে এটা নির্ধারিত হবে। যদিও বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি করতে চাচ্ছে, এটা মামলাই চলতে পারে না বেগম খালেদার বিরুদ্ধে। আমরা অবশ্যই সর্বোচ্চ আদালতে যাব এবং আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করব। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগামী 12 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় ওই দিন বেগম জিয়া সহ 11 আসামিকে হাজির হতে হবে বিশেষ জজ আদালতে। তবে এই মামলায় জামিনে আছেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের অভিযোগে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। মামলায় পলাতক বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও হাবিবুন নবী খান সোহেল সহ 27 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। 18 জুলাই গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় বিএনপি চেয়ারপারসন সহ বাকি আসামিরা জামিনে রয়েছেন। গত বছর বিএনপির কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানায় একটি গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করে পুলিশ। দুর্নীতিগ্রস্তরা যত শক্তিশালী হোক, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল রাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবেই দুদক তার কার্যক্রম অব্যাহত রাখবে। সরকারের সঙ্গে এই কমিশনের সম্পর্ক নাই, এটি একটি স্বাধীন কমিশন, সরকারের থেকে কোনো চাপও নাই। আমি দ্যাটসেন ভাষা আপনাদের বলতে চাই, এবং আমরা সরকার বিরোধী বলতে কোনো শব্দ আমাদের কমিশনের কাছে নাই। আমরা যাকেই দুর্নীতির মধ্যে পাবো তাকেই আমরা আইনের আমলে আনবো। সময় সংবাদে আরো থাকছে, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বিদায় করে ফাইনালে খেলার সমীকরণে টিকে রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রংপুরে দুই বান্ধবীর কিছু ব্যক্তিগত দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করার ঘটনায় দায়েরকৃত মামলায়
এখনো কোনো অগ্রগতি নেই। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটি এবং গ্রেফতার হয়নি বখাটে যুবকেরা। উল্টো তাদের হুমকিতে পরিবারটি এখন আতঙ্কগ্রস্ত। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। দুই বান্ধবী বাথরুমে গোসল করার সময় মোবাইল ফোনে গোপন চিত্র ধারণের 6 দিন পর 12 মে পুলিশ থানায় মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বখাটে যুবকেরা। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটিও। আসামিরা প্রভাবশালী হওয়ায় একদিকে ভয়ভীতি, অন্যদিকে লোকলজ্জায় বাসায় অবরুদ্ধ হয়ে আছে পরিবারটি। আমরা স্কুলে যেতে পারতেছি না, রাস্তায় বের হলে সবাই হাসাহাসি করতেছে আমাদেরকে দেখে। ভিডিও যে করছে ওগুলো ইন্টারনেট ছাড়া ধমকি দেয়, ওগুলো যদি নিতে চায় তখন আমরা কি করব? লোকজনের মাধ্যমে ভয় দেখাচ্ছে যে তোমার মেয়ের বিবাহ হবে না, মামলা তুলে না দিলে তোমাদের আমরা খুদুর করব। এইভাবে আমি কি যে একটু অস্থিরতা আছে আমি এটা বলতে পারবো না। এরা তো প্রভাবশালী, এরা ধমকি দিয়েছে, হয়তো দেওয়ার পরে আর কেউ মুখ খুলতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টিকে ঘৃণ্য বলে মন্তব্য করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। আর মানবাধিকার কর্মীদের দাবি দ্রুত ভিডিও চিত্রটি উদ্ধারের ব্যবস্থা করা। ভিডিও চিত্র যদি উদ্ধার না করা হয় তাহলে তো এই বিচারে এগোবে না। সেজন্য নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে মোকদ্দমার এটা আদালতে সোপর্দ করা হোক, এটি আমরা প্রত্যাশা করছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি বদরগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষ না হওয়া তদন্ত করবো তো এগুলো সবকিছু বলা সম্ভব না। গত 6 মে রংপুরের বদরগঞ্জ উপজেলার শঙ্করপুর মণ্ডলপাড়া গ্রামে স্কুল ছাত্রী দুই বান্ধবী গোসলের সময় মোবাইল ফোনে চিত্র ধারণ করে মাহমুদ ও জুয়েল নামের দুই বখাটে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রতি বছর বাজেটে স্থানীয় সরকার খাতে বরাদ্দ থাকে মোট বাজেটের 7 থেকে 9%। তবে এই 10%-এর কম অর্থ বরাদ্দ হয় এই বিভাগগুলোতে। ফলে প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কাজের নিয়মিত তদারকির পাশাপাশি থোক বরাদ্দের সুষম বণ্টনের তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে স্থানীয় সরকারের জন্য প্রাথমিক বরাদ্দ রাখা হয়েছিল 16,140 কোটি টাকা। সংশোধিত আর এডিপিতে যার পরিমাণ গিয়ে দাঁড়ায় 15,300 কোটি টাকা। তবে এর 10%-এরও কম বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়নে, যা এই খাতের অগ্রগতিকে ব্যাহত করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যে বাজেট দেওয়া হয় সেটা মোটামুটি একটা বড় বাজেটই দেওয়া, বাজেটের বড় অংশই দেওয়া হয়, কিন্তু প্রশ্ন হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য বরাদ্দ যেটা পাওয়া যায় সেটা অনেকটাই অপ্রতুল। সুতরাং এই লেভেলের বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার থেকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নয়নের আশা করাটা খুব যৌক্তিক না। স্থানীয় সরকারের 5টি বিভাগে চলতি অর্থ বছরে মোট থোক বরাদ্দ ছিল 1,400 কোটি টাকা। আসছে 2016-17 অর্থ বছরে এই খাতে 4,550 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিভাগটি। বছর বছর বাজেটে উন্নয়ন থোক বরাদ্দ বাড়লেও এর যথাযথ মূল্যায়ন আর কাজের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দক্ষ মনিটরিং ব্যবস্থা বদলে দিতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা। লোকাল গভর্নমেন্টকে স্বচ্ছ সঠিকভাবে আর্থিক জবাবদিহিতা করার জন্য নিয়ম নীতির কোনো অভাব নেই, কিন্তু নিয়ম নীতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না, এটাকে সঠিকভাবে মনিটর করা হচ্ছে না। ওয়ার্ড সভা করার কথা আছে, উপজেলা তো তার 17টা স্থায়ী কমিটি করা আছে, এই কমিটিগুলোকে শক্তিশালী করা, তাদের গভর্নেন্স প্রক্রিয়াটাকে ঠিকমতো করা, ঠিকমতো মিটিংগুলো হওয়া, জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাছাই করা। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ, অন্যান্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থ ও প্রকল্পসমূহ থেকে প্রাপ্ত অর্থের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করা জরুরি বলেও মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমী ফল লিচু। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন প্রচুর পরিমাণ যোগানের কারণে লিচুর দাম আর লাভের অঙ্ক দুই কমে গেছে তাদের।
তবে এতে দারুণ খুশি ক্রেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলে এখন গাছে গাছে ঝুলছে দেশি ও বোম্বাই জাতের লিচু। লালচে রং ধারণ করা লিচুর ভারে হেলে পড়েছে অধিকাংশ বাগানের ডালপালা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ফলন হয়েছে ভালো। বাগান থেকে নামিয়ে বাজারে বিক্রির জন্য তোলা হচ্ছে মৌসুমী সুস্বাদু এই ফলটি। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন বেশি হওয়ায় এবার প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে 2000 টাকায়। 220 থেকে 240 হাইস্ট আর কি ভালোটা, এটাই মার্কেট আমাদের এখানকার। বেচে উঠতে পারলে তখন জানে বাছি কাঁচামাল বুঝতে পারেননি। বাগানে এত লিচু ধরেছে যে আপনার বাঁশ দিয়ে ঠেলা দিয়ে ঠেকে দিয়ে রাখতেছি। আর বাজারে ওঠার পর 100 লিচু খুচরা বিক্রি হচ্ছে আকার ভেদে 220 থেকে 250 টাকায়। আমদানি বেশি হওয়ায় লিচুর দাম কিছুটা কম হলেও সীমিত লাভের দেখা পাচ্ছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে তো লিচু ফলন বেশি হয়েছে, তারপরে অন্যান্য সাইডে লিচু ফলন হওয়ার কারণে রাজশাহীতে আমদানি প্রচুর হয়ে গেছে। এর জন্য আমদানির কারণে আরো দাম কম। আরেকবার দাম ছিল 3500-3600, আর সেই লিচু হয়েছে 2000-2200। এবার অল্প লাভ হবে, 5 বছরের জন্য লিচু বাগান নিয়েছে, এবছর হলে সামনে আল্লাহ দিলে হতে হবে। অন্যদিকে দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা কিনে স্বস্তি পাচ্ছেন মৌসুমী এই ফলটি। সিজনাল ফল পরিবারের জন্য নিলাম, বাসায় লিচু সবাই মিলে খাওয়া আর কি। লিচুর মানটা ভালো এবার, অন্য বছর পোকার ভাবটা বেশি ছিল, আর দামও মনে হচ্ছে গত বছর একটু কমই আছে এবার আর কি। সাইজ ভালো, খেতে ভালোই লাগলো, মিষ্টি লাগলো, এবং গত বছর চেয়ে এবার দাম একটু কম লাগছে। জেলার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফেনীর রাগনভুঞ্জার ইউনিয়নের গ্রামগুলো এখন ব্যাপক সরগরম। শেষ সময় জমে উঠেছে ভোটের লড়াইটাও। ভোটারদের মন গলাতে দিনভর গণসংযোগ আর প্রচার প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাররাও বেশ সতর্ক। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার 5টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। গ্রামের হাট বাজার ও চা দোকানগুলোর চায়ের কাপেও বইছে ভোটের হাওয়া। শেষ সময় প্রার্থীরাও মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা শঙ্কিত হলেও আস্থাপূর্ণ বিশ্বস্ত জনপ্রতিনিধিকেই দায়িত্ব দিতে চান। মাঠে ময়দানে দলের অবস্থান যাই হোক, বিজয়ের ব্যাপারে দুই দলের প্রার্থীরাই শতভাগ আত্মবিশ্বাসী। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট, পুল কাটবার, এগুলা এই উন্নয়নের যে দ্বারা আছে এটা অব্যাহত রাখবো। আওয়ামী লীগ আমাকে নমিনেশন দিলেও আমি কাজ করব জনগণের জন্য। সেই জনগণ কে কোন দল করে সেটা আমার দেখার কোনো সুযোগ নাই। গরিব দুঃখী মানুষের পাশে থাকবো, এলাকার উন্নয়ন করব। আমরা ইচ্ছা লোকের ভোট দেবো। শান্তি শৃঙ্খলা চাই, আমরা উচ্ছৃঙ্খল চাই না। অবশ্য নির্বাচন নিয়ে বড় দুই দলের রাজনৈতিক দলের নেতারা রয়েছেন পাল্টাপাল্টি অবস্থানে। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আমাদের প্রার্থীর প্রার্থীদেরকে হামলা করতেছে, পোস্টার লাগাইতে দিতেছে না, গণসংযোগ করতে দিতেছে না। তাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই মূলত আমাদের এই দলের বিরুদ্ধে মিথ্যাচার বা এই অভিযোগগুলো আনতেছে। আর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন ভোটারদের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা। ভোটাররা যাতে তাদের ভোট নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট দিয়ে যাতে ঘরে ফিরতে পারে, সেই ব্যবস্থা আমরা করবার জন্য আমরা সচেষ্ট রয়েছি। ভোট গ্রহণের আগেই উপজেলায় জালেশকর ইউনিয়নের সবগুলো পদ সহ সংরক্ষিত নারী সদস্যের 18টি পদের 14টিতে ও সাধারণ সদস্যের 54টি পদের মধ্যে 39টিতেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 5 ইউনিয়নে লড়ছেন চেয়ারম্যান পদে 27 জন, সংরক্ষিত পদে 4 ও সাধারণ সদস্য পদে 15 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সিলেট বিভাগে 4 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরবর্তী নির্বাচন নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন প্রার্থী, সমর্থক, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পঞ্চম দফায় বিভাগের 4 জেলার 11টি উপজেলার 83টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
28 মে অনুষ্ঠিত হবে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। আগের 4টি নির্বাচনের মতো আগামী নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সবাই আশাবাদী। কোনো ভোটার মনে করেন রাজনৈতিক ব্যানারে এই নির্বাচনে প্রার্থীরা নিজের জনপ্রিয়তা যাচাইয়ে আগ্রহী হলে আগামী নির্বাচনগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে। পশ্চিমা দেশের যে নেতৃত্ব যেভাবে গড়িয়া উঠে স্থানীয় পর্যায়ে এইভাবে এই বেসটা তৈরি হয় নাই এখনো। এখানে আমি আমার ফেসি শক্তি দেখাবো, এরকম চিন্তা যদি না থাকে তাহলে নিশ্চয়ই এখানে হানাহানি হবে না। প্রতীকের চেয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ব্যাপারে আগ্রহ বেশি ভোটারদের। ইউনিয়নের উন্নয়ন হবে, আমরা তাকেই নির্বাচিত করতে চাই। যার দ্বারা উন্নয়ন হবে তাকেই আমরা ভোট দেব। প্রচার প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা, তবে সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপি প্রার্থীদের। আমি আশা করব আমার অতীতের যে রেকর্ড আছে সেটাকে এবার আমি বজায় রাখতে। অবাধ, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ নির্বাচন হলে আমি দৃঢ় বিশ্বাস ধানের শীষে এই ইউনিয়নে বিপুল ভোটে জয়ী হব। অন্যদিকে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পদক্ষেপের কথা জানালেন এই নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেরূপ নির্দেশনা দেওয়া আছে সুষ্ঠু, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সেরকম সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি 4টি স্টেজের নির্বাচন যেভাবে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করেছি, পঞ্চম পর্যায়েও আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারব। পঞ্চম দফায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার 14টি, সুনামগঞ্জের দিরাই, সাল্লা ও জগন্নাথপুর উপজেলার 20টি, হবিগঞ্জের মাধবপুর, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলার 31টি এবং মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার 18টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 এর সম্মেলনে যোগ দিতে জাপানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ। জাপানের রাজধানী টোকিওর 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সি সীমায় আজ থেকে 2 দিনের এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জঁ-ক্লদ জাঙ্কার, IMF প্রধান ক্রিস্টিন লাগার্দে সহ বেশ কয়েকজন নেতা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার সকালে জাপান পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। G7 এর 500 বৈঠকে অংশগ্রহণের জন্য 4 দিনের সফরে বৃহস্পতিবার জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে নিস্তেজ বৈশ্বিক অর্থনীতির বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কাজে বার্তা পাঠানোর ক্ষেত্রে ইমেলের নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ইমেল সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালিয়ে বেশ কয়েকটি বিষয়ে দুর্বলতা খুঁজে পান তারা। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হিলারি ক্লিনটন সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহার করেছেন। এছাড়া সঠিকভাবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে যে নিয়মটি মানা হয় তা ঠিকভাবে মানা হয়নি বলে জানিয়েছে তারা। এদিকে হিলারি ক্লিনটন সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন। অন্যদিকে শুধু হিলারি ক্লিনটন নয়, আরও বেশ কয়েকজন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ইমেলের নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে রাখতে পারেনি বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। আইপিএলের খবর। কলকাতার নাইট রাইডার্সকে বিদায় করে ফাইনালে খেলার সমীকরণে টিকে রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। এলিমিনেটরে কেকেআরকে 22 রানে হারিয়েছে মুস্তাফিজের দল। আগে ব্যাট করে 8 উইকেটে 162 রান করে সানরাইজার্স। জবাবে 140 রানে থামে সাকিববিহীন কলকাতার ইনিংস। ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দ্রাবাদ। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে জয়ের বিকল্প ছিল না দু দলের সামনে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স। দলীয় 12 রানে আউট হন শিখর ধাওয়ান। এরপর যাদবের শিকার হয়ে অধিনায়ক ওয়ার্নার ফিরে যান 28 রানে। তবে হেনরিক্সের 31 ও যুবরাজ সিং এর 44 রানের বড় স্কোরের দিকে এগোতে থাকে হায়দ্রাবাদ। তবে শেষ দিকে কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 162 রান করে হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সাকিবকে ছাড়া খেলতে নামা কেকেআরের। দলীয় 15 রানেই রবিন ওথাপার উইকেট হারায় তারা। এরপর মুনরো গম্ভীর ও ইউসুফ পাঠান দ্রুত ফিরে গেলে 69 রানে 4 উইকেট হারায় কলকাতা। মনীষ পান্ডে 36, যাদবের 23 রান কেবল হারের ব্যবধান কমায়। 140 রানে থামে কলকাতার ইনিংস।
4 ওভারে 28 রান দিয়ে কোনো উইকেট পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচ সেরা হয়েছেন হায়দ্রাবাদের এনরিক্স। Along with the other stars, he's been there as well. It's a dot ball. Sunrisers Hyderabad have done it. David Warner, winning captain, joined Gujarat Lions. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 বছরে জঙ্গি হামলায় সারা দেশে 44 জন নিহত, মাত্র 4 মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সুইফটের নেটওয়ার্ক ব্যবহার করেই 2013 সালে সোনালী ব্যাংকের $2.5 লাখ চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যাংকের বরাতে জানালো রয়টার্স, তুরস্কে পাচার হওয়া ওই অর্থ উদ্ধার সম্ভব হয়নি। পাবনায় নির্বাচনী সহিংসতায় গত 1 সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস। দেশে ক্রমাগত বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত 6 বছরে মৃত্যুর সংখ্যা প্রায় 60,000। পারিবারিক আর সামাজিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমী ফল লিচু, যোগান বেশি হওয়ায় দাম কম বলছেন ব্যবসায়ীরা। কম দামে দারুণ খুশি ক্রেতারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।